উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের জন্য আমি আবারও ভিডিও নিয়ে হাজির হলাম। কিন্তু আজকের এই ভিডিওটি আগের ভিডিওগুলির মতো কোনো সাজেশন ভিডিও নয়। আজ আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের সমাধান দেব। হ্যাঁ, তোমরা সবাই জানো যে টেস্ট পেপার বেরিয়ে গেছে। এখনও হয়তো তোমরা অনেকেই টেস্ট পেপার সম্পর্কে জানোনি, টেস্ট পেপার বেরিয়ে গেছে সেই সম্পর্কে তোমাদের খবর নেই। কিন্তু অমল ক্লাসেসের তরফ থেকে শুধু টেস্ট পেপারের খবর নয়, তার পাশাপাশি টেস্ট পেপারের মডেলের যে সমাধান, তার অ্যান্সার, সেটাও নিয়ে আমি হাজির হলাম। আজ আমি মূলত উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ইতিহাসের যে টেস্ট পেপারে প্রথম মডেল আছে, অর্থাৎ AC-25 পেজে, সেই পেজের সমাধানও দিয়ে দেব তোমাদের। তাহলে চলো আমরা দেখে নিই টেস্ট পেপারের প্রথম মডেলে কি ধরনের প্রশ্ন দেওয়া হয়েছে এবং সেই মডেলের উত্তর বা তার যে অ্যান্সারগুলো আমি কিভাবে তোমাদের জন্য উপস্থাপন করেছি। পুরো টেস্ট পেপারের মডেলের সমস্ত অ্যান্সার এভাবে পেয়ে থাকবে। এছাড়াও বিভিন্ন সাবজেক্ট, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, বাংলা, ইতিহাস, ভূগোল, এছাড়াও আরও অনেক সাবজেক্টের কিন্তু এই ধরনের মডেলের সমাধানের ভিডিও আসবে। এছাড়াও তোমরা চাইলে পিডিএফ ডাউনলোড করে নিতে পারো বা ফ্রিতে কিন্তু এই অ্যান্সারগুলো পেয়ে যাবে। কিভাবে পাবে সেটা আমরা ভিডিওর শেষে জানাচ্ছি। তো পুরো ভিডিওটা একবার দেখে নাও, তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে এবং এই ভিডিওতে অনেক কিছু বিস্তারিত কিন্তু আলোচনাও করা হবে। চলো তাহলে আজকে দেখে নিই এই এবিটিএ টেস্ট পেপারের প্রথম যে মডেল, অর্থাৎ AC-25, তার সমাধান। এবিটিএ টেস্ট পেপার 2026 ক্লাস 12 ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অ্যান্সার, পেজ নাম্বার কত? AC-25। AC-25 পেজ নাম্বারের আমরা সমাধান করছি। তাহলে চলো সবার প্রথম দেখে নিই প্রথম প্রশ্ন কি আছে। দেখো, প্রথম প্রশ্ন আছে, ব্রিটিশ রাজ বলতে কি বোঝো? 1857 খ্রিস্টাব্দ বিদ্রোহের পূর্বে, 1857 যে বিদ্রোহ, সেই বিদ্রোহের পূর্বে 1763 থেকে 1856 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা ও বিহার বিস্তীর্ণ অঞ্চলে সাধারণ জনগণ তথা কৃষক শ্রেণী ব্রিটিশ রাজের বিরুদ্ধে কেন অসন্তুষ্ট ছিল? তা এই প্রশ্নের আমরা এবার অ্যান্সার দেখে নেব। চলো এবার আমরা সবার প্রথম এই পেজের অ্যান্সারগুলো দেখে নিই। এই প্রশ্নের কীভাবে সাজানো হয়েছে দেখো, অ্যান্সার পরে আছে। প্রথমে মডেলটা দিয়ে দিয়েছি আমি এবং তারপর কিন্তু আমরা অ্যান্সারগুলো দিয়েছি। সবার প্রথম প্রশ্ন কি, ব্রিটিশ রাজ বলতে কি বোঝো? তাহলে সবার প্রথম একবার দেখে নিই আমরা ব্রিটিশ রাজ বলতে কি বোঝো। তাহলে প্রশ্ন শুরু করার আগে তোমরা যারা নতুন আছো তোমাদের আরও একবার বলছি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, এছাড়াও কমেন্ট করে জানাবে এইভাবে অ্যান্সার সহ কোন মডেলের তোমরা ভিডিও পেতে চাও, কোন সাবজেক্টের ভিডিও পেতে চাও, কোন সাবজেক্টের অ্যান্সার তোমরা নিতে চাও, তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো প্রথম প্রশ্ন কি আছে, ব্রিটিশ রাজ বলতে কি বোঝো? ব্রিটিশ রাজ বলতে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনকালকে বোঝানো হয়। ব্রিটিশ রাজ বলতে কি বোঝানো হয়? ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনকালকে বোঝানো হয়। সাধারণত বলতে গেলে 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পর যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে শাসন শুরু করে, তখন থেকেই ব্রিটিশ রাজের সূচনা হয়। তবে ঐতিহাসিকভাবে 1858 সালে যখন ভারতের শাসনভার কোম্পানি থেকে সরাসরি ব্রিটিশ রাজ মুকুট বা মহারানী ভিক্টোরিয়ার হাতে চলে যায়, সেই সময়কে সুনির্দিষ্টভাবে ব্রিটিশ রাজ বলা হয়। তাহলে কোন সময়কে? সেই সময়কে বলতে যখন মহারানী ভিক্টোরিয়া ভারতের শাসনভার কোম্পানি থেকে নিজের হাতে হস্তান্তর করে, নিজের হাতে নিয়ে নেয়, তখন সেই সময়কেই বলা হবে কি? ব্রিটিশ রাজ। আচ্ছা, পরের পার্টটা দেখো, পরের কি ছিল? 1857 খ্রিস্টাব্দ বিদ্রোহের পূর্বে 1763 থেকে 1856 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা ও বিহার বিস্তীর্ণ অঞ্চলে সাধারণ জনগণ তথা কৃষক শ্রেণী ব্রিটিশ রাজের বিরুদ্ধে কেন অসন্তুষ্ট ছিল? উত্তরটা কি হবে? সবার প্রথম ছোট্ট করে একটু সূচনা। দেখো, আরেকটা কথা তোমাদের বলে রাখি, এই জন্য ভিডিওটা এখানে আমি বলে দিচ্ছি সবাইকে, এর প্রশ্নগুলো কিন্তু শুধুমাত্র 3-এর জন্য বা 4-এর জন্য সাজানো হয়নি, একটু বড় বড় করে অ্যান্সারগুলো দেওয়া হয়েছে। তোমরা 3-এর যদি প্রশ্ন আসে 3-এর মতো করে সাজিয়ে নিও, যদি 4-এর প্রশ্ন আসে 4-এর মতো করে সাজিয়ে নিও, কারণ এই প্রশ্নগুলো অনেক সময় কিন্তু বড় প্রশ্নেও আসতে পারে, আবার 3-এও আসতে পারে। তার জন্য আমি অ্যান্সারটা যাতে তোমাদেরকে ডবল খাটতে না হয়, তার জন্য একসাথে একটু বড় করে বানিয়ে দিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো অ্যান্সারগুলোকে সাজিয়ে নাও। 3-এর প্রয়োজন হলে 3-এর মতো করে করবে, 4-এর প্রয়োজন হলে 4-এর মতো করবে। তোমাদের হাতের স্পিড যেমন, তোমাদের লেখার অভ্যেস যেমন আছে, তোমরা সেই মতো করে নিজের মতো করে অ্যান্সারগুলোকে সাজিয়ে নাও। আচ্ছা, সূচনায় কি বলা হয়েছে? 1857 সালে মহাবিদ্রোহের আগে প্রায় 1 শতাব্দী ধরে বাংলা ও বিহারের কৃষকরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিল। এর প্রধান কারণগুলি হলো কি কি কারণ? প্রথম 1 নম্বর কারণ কি আছে? 1 নম্বর কারণ আছে উচ্চ ভূমি রাজস্ব শোষণ। উচ্চ ভূমি রাজস্ব ও শোষণ।
তাহলে প্রথম পয়েন্ট কি আছে? উচ্চ ভূমি রাজস্ব ও শোষণ। দ্বিতীয় পয়েন্ট কি আছে? নীল চাষে বাধ্য করা। দ্বিতীয় পয়েন্ট কি আছে? নীল চাষে বাধ্য করা। 3 নম্বর পয়েন্ট কি আছে? জমিদারি ও মহাজনী শোষণ। 4 নম্বর পয়েন্ট কি আছে? 4 নম্বর পয়েন্ট দেওয়া হয়েছে অর্থনৈতিক নিপীড়ন ও দুর্ভিক্ষ। অর্থনৈতিক নিপীড়ন ও দুর্ভিক্ষ। 4 নম্বর পয়েন্ট কি আছে? অর্থনৈতিক নিপীড়ন ও দুর্ভিক্ষ। যদি এটা 3-এর আসে তাহলে এখান থেকে যে কোনো 3টে পয়েন্ট তোমরা তোমাদের মতো করে বেছে নিতে পারো। ঠিক আছে? তো আমি 5টা পয়েন্ট দিয়েছি কেন সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমরা বুঝতেই পারছো হয়তো কেন আমি একটু বেশি পয়েন্ট দিয়েছি, কারণ এই প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বড় প্রশ্নও আসতে পারে। ফলত সেই মতো করে আমি অ্যান্সারটা সাজিয়ে দিলাম। তোমরা তোমাদের মতো করে এই অ্যান্সারগুলো যেভাবে আসবে সেভাবে গুছিয়ে লিখতে পারবে। 5 নম্বর পয়েন্ট কি করেছি? 5 নম্বর পয়েন্ট আছে ধর্মীয় ও সামাজিক হস্তক্ষেপ। তাহলে এই 5টা পয়েন্ট পরপর খুব সহজ সরল করে কিন্তু দেওয়া হয়েছে। এমন না খুব কঠিনভাবে দেওয়া হয়েছে তোমাদের মুখস্থ করতে খুব কষ্ট হবে। এতটাই সহজ সরলভাবে অ্যান্সারগুলো লেখা হয়েছে যে তোমরা 1 থেকে 2 বার যদি পড়ে নাও বা খাতায় যদি তুলে নাও তাতেই কিন্তু অর্ধেক মুখস্থ হয়ে যাবে। একটু প্র্যাকটিস করবে, একটু অভ্যেস করবে, একটু পড়বে, দেখবে সহজেই মুখস্থ হয়ে যাবে। তাহলে 5টা পয়েন্ট দিলাম। তারপর অথবাতে যে প্রশ্নটা আছে যে 1857 সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা যায় কিনা বা গণবিদ্রোহ বলা যায় কিনা। দেখো সবার দ্বিতীয় প্রশ্নটা যেটা আছে আমি তোমাদেরকে প্রশ্নটা একবার দেখিয়ে দিই। দেখো এই যে অথবার প্রশ্ন কি আছে? 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কি একটি গণভ্যুত্থান বলা যায়? 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কি একটি গণভ্যুত্থান বলা যায়? আমাদের সাজেশনে কিন্তু প্রশ্নটা ছিল। যদি আমাদের মডেল ভিত্তিক সাজেশনগুলো দেখেছো, যদি আমাদের অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো দেখেছো, তাহলে দেখবে যে এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার রিপিট হয়েছে। অর্থাৎ আমরা যে ধরনের প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নগুলো কিন্তু সাজেশন থেকে বারবার রিপিট হচ্ছে টেস্ট পেপারে। ফলত বুঝতেই পারছো যে আমাদের সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ। তো অধ্যায় ভিত্তিক যে সাজেশনগুলো আছে সেগুলোকেও ভালো করে করবে। তো চলো অ্যান্সারটা এবার দেখে নিই আমরা। আচ্ছা, সবার প্রথম কি করা হয়েছে? একটা ভূমিকা দেওয়া হয়েছে। 1857 খ্রিস্টাব্দের শাসনের বিরুদ্ধে যে সশস্ত্র বিদ্রোহ ঘটিত হয়েছিল বা ঘটিত হয় তা সাধারণভাবে সিপাহী বিদ্রোহ নামে পরিচিত। বহু ঐতিহাসিক একে প্রথম স্বাধীনতা সংগ্রাম বা জাতীয় বিদ্রোহ হিসেবে অভিহিত করেছেন। তবে এই দাবির পক্ষে ও বিপক্ষে উভয় মতামত লক্ষণীয়। যেহেতু এটা তোমাদের 3 নম্বরের জন্য প্রশ্ন, তাহলে এখান থেকে দুটো পয়েন্ট নেবে এবং বিপক্ষে থেকে দুটো পয়েন্ট নিয়ে তোমরা কিন্তু এই অ্যান্সারটা সাজিয়ে নিতে পারো। এই অ্যান্সারটা অলরেডি আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি। এছাড়াও এই অ্যান্সারটা তোমরা একবার দেখে নাও, খুব সহজ সরলভাবে দেওয়া হয়েছে, এমন কোনো জটিল নেই। তাহলে পক্ষে দুটি যুক্তি দেবে। আমি কিন্তু 4টা পয়েন্ট দিয়েছি, কারণ এই প্রশ্নটা কিন্তু 4 নাম্বারও আসতে পারে। এই প্রশ্নটা 4 নাম্বারেও আসতে পারে, তার জন্য আমি একটু পয়েন্ট কিন্তু বেশি দিয়ে রেখেছি। তোমরা তোমাদের মতো করে যদি 3 নাম্বারে আসে তাহলে পক্ষে দুটি যুক্তি বিপক্ষে দুটি যুক্তি দিয়ে অ্যান্সারটাকে শেষ করতে পারো। তাহলে তোমরা একটু দেখে নাও কি কি পয়েন্টগুলো আছে। পক্ষে আছে 4টি পয়েন্ট, বিপক্ষে আছে 5টি পয়েন্ট, তারপর একটা উপসংহার আছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন কি আছে? 2 নম্বর প্রশ্ন আছে জাতীয়তাবাদ সম্পর্কে ধারণা। তাহলে জাতীয়তাবাদ সম্পর্কে ধারণা তোমাদেরকে আলোচনা করতে হবে। দেখো এইভাবে আনসারটাকে সাজানো হয়েছে যে জাতীয়তাবাদ হলো একটি মানসিক ধারণা বা চেতনা যেখানে একটি নির্দিষ্ট ভূখণ্ডের মানুষ তাদের ভাষা, ধর্ম, ইতিহাস ও সাংস্কৃতিক অভিন্নতার ভিত্তিতে নিজেদের এক ও অবিচ্ছেদ্য মনে করে। নিজেদেরকে এক বা অবিচ্ছেদ্য মনে করে। এটি মানুষকে দেশের প্রতি আনুগত হতে এবং দেশের স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করতে উদ্বুদ্ধ করে। যে জাতীয়তাবাদের একটা ধারণা, সেই ধারণা সংক্ষেপে এখানে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু 3 নাম্বারের প্রশ্ন, তার জন্য একটু সাধারণ খুব সহজ সরলভাবে দেওয়া হয়েছে। এর পাশাপাশি একটা পাঠ প্রশ্ন আছে যে ভারতীয় অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের যে প্রভাব লক্ষ্য করা যায় তাদের মধ্যে যে কোনো 2টি বিষয় উল্লেখ করো। আমি কিন্তু 3টি বিষয় উল্লেখ করে দিয়েছি তোমাদের, কারণ এখানে বড় প্রশ্ন হতে পারে। তোমরা এখান থেকে যে কোনো 2টি বিষয় কিন্তু করে নিতে পারো। দেখো আমি এখানে লিখেই দিয়েছি যে কোনো 2টি করবে। এখানে পরপর 3টে পয়েন্ট আমি করে দিয়েছি, তোমরা যে কোনো 2টি বেছে নিতে পারো। ঠিক আছে, ক্লিয়ার? কোনো সমস্যা নেই। তোমরা একটু দেখানো, পুরো অ্যান্সারটা আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথম জাতীয়তাবাদ সম্পর্কে ধারণা, তারপর যে কোনো 2টি পয়েন্ট। এবং উপসংহার দেওয়া আছে শেষে। তাহলে তোমরা এইভাবে যে কোনো 2টি পয়েন্ট বেছে সহজ সরলভাবে
তোমাদের যেটা সহজ মনে হয়, যেটা তোমাদের ভালো লাগে, সেরকম কিছু পয়েন্ট নিয়ে এই 3 নাম্বারের অ্যান্সারটা সাজিয়ে নিও। চলো। আচ্ছা, অথবাতে একটা প্রশ্ন আছে। অথবাতে কি প্রশ্ন আছে? অথবাতে প্রশ্ন দেওয়া হয়েছে, কোন আইন অনুযায়ী ভারতবর্ষ 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে? প্রথম প্রশ্ন কি আছে, যে কোন আইন অনুযায়ী ভারতবর্ষ 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে? উত্তর কি হবে? উত্তর হবে 1947 খ্রিস্টাব্দের স্বাধীনতা আইন অনুযায়ী। স্বাধীনতা আইন অনুযায়ী কি হয়? ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, যা ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা প্রণীত হয়েছিল, এবং ব্রিটিশ ভারত দুটি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয়ে যায়। একটা হলো ভারত এবং অপরটি হলো পাকিস্তান। আচ্ছা, পরের পার্টের প্রশ্ন কি আছে, যে 1947 খ্রিস্টাব্দে 14-15 আগস্ট মধ্যরাতে ভারতীয় গণপরিষদের বিশেষ অধিবেশনে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে কে শপথ গ্রহণ করেছিলেন? অ্যান্সার কি হবে? লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন। এই প্রশ্নটা কিন্তু তোমাদের যে এমসিকিউ, থার্ড সেমিস্টারে যে এমসিকিউ, সেখানেও কিন্তু তোমরা করেছিলে, তো তোমাদের সকলের জানা আছে। আচ্ছা, পরের পাঠের প্রশ্নটা কি আছে, যে পরের পাঠের প্রশ্নটা আছে, যে লিয়াকত আলী কে ছিলেন? লিয়াকত আলী কে ছিলেন? লিয়াকত আলী কে ছিলেন? দেখো, লিয়াকত আলী কে ছিলেন? লিয়াকত আলী ছিলেন অবিভক্ত ভারতের, অর্থাৎ ভারত যখন ভাগ হয়ে যায়নি সেই সময় ভারত সরকারের অর্থমন্ত্রী ছিলেন, এবং ভারত ভাগ হয়ে যাওয়ার পর পাকিস্তানের সেই স্বাধীন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। তিনি নিখিল ভারত মুসলিম লীগের অন্যতম প্রধান নেতাও ছিলেন। তাহলে বোঝা গেল যে এখানে তিনটে যে প্রশ্ন পরপর 3 নাম্বারের আছে, সেই 3টে প্রশ্নের অ্যান্সার সুন্দর করে সাজিয়ে দিলাম। 3 নম্বর প্রশ্নে কি আছে টেস্ট পেপারে? টেস্ট পেপারে 3 নম্বরের প্রশ্ন হচ্ছে, জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কি বোঝো? পঞ্চশীল নীতিকে জোট নিরপেক্ষ আন্দোলনের পথ নির্দেশক হিসেবে গণ্য করা যায় কি না, সেই বিষয়টা আলোচনা করতে হবে। তাহলে সবার প্রথম, জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কি বোঝো? অ্যান্সারটা দিয়ে দিয়েছি। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরো বিশ্ব যখন দুটি শক্তিশালী শিবিরে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট আর অপরদিকে সোভিয়েত ইউনিয়নের যে জোট, সমাজতান্ত্রিক জোট, সেই বিভক্ত হয়ে পড়েছিলেন, তখন এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত যে দেশগুলো, সেই স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলোর পক্ষে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাহলে কি হয়, যখন এই দুটি শিবিরে ভাগ হয়ে যায়, তখন সদ্য স্বাধীনতাপ্রাপ্ত যে দেশগুলো, সেই দেশগুলো কোনো পক্ষেই যোগ না দিয়ে এক ভিন্ন জোট তৈরি করেছিল। তারা নিজেদের স্বাধীন এবং সার্বভৌমত্ব বজায় রেখে নিরপেক্ষ থাকার নীতি হলো জোট নিরপেক্ষ আন্দোলন। তাহলে নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমতা বজায় রেখে নিরপেক্ষ থাকার নীতি হলো জোট নিরপেক্ষ আন্দোলন। আচ্ছা, এই আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য, কয়েকটা বৈশিষ্ট্য করে নিও তোমরা, দুটো কি তিনটে বৈশিষ্ট্য করে নিও। 1 নম্বর, উভয় জোট থেকে দূরত্ব, যেটা এখনই বললাম। স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করে, উপনিবেশবাদ বিরোধী থাকে এরা, এবং বিশ্ব শান্তি রক্ষা করার চেষ্টা করে। বাস এই কয়েকটা পয়েন্ট আরামসে হয়ে যাবে। এছাড়াও পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে, পঞ্চশীল নীতিকে জোট নিরপেক্ষ আন্দোলনের পথ নির্দেশক হিসেবে গণ্য করা যায় কি? হ্যাঁ, যায়। পঞ্চশীল নীতিকে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান পথ নির্দেশক বা ভিত্তি হিসেবেই গণ্য করা যায়। 1954 সালে ভারত চীনের মধ্যে এই নীতি স্বাক্ষর হয়। পঞ্চশীল নীতির 5টি স্তম্ভ, যেমন এগুলো একটু তোমরা দেখে নিও, এবং সরাসরি জোট নিরপেক্ষ আন্দোলনের আদর্শ সাথে মিলে যায়, এবং 1955 সালে বাংদুং সম্মেলনে এই নীতিগুলি জোট নিরপেক্ষ আন্দোলনের মূল ভিত্তি হিসেবে গৃহীত করা হয়েছিল। ক্লিয়ার? আশা করছি কোনো সমস্যা হবে না। তোমরা একটু দেখে নাও আরেকবার ভালো করে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ভূমিকা, কয়েকটা প্রধান বৈশিষ্ট্য, এরপর পঞ্চশীল নীতিকে জোট নিরপেক্ষ আন্দোলনের পথ নির্দেশক বলা যায় কিনা সেই বিষয়টা। এবার অথবাতে একটি প্রশ্ন আছে, কি আছে? অর্থনৈতিক উদারীকরণের সংকটগুলি আলোচনা করো। অর্থনৈতিক উদারীকরণ, তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট আছো, যারা রাষ্ট্রবিজ্ঞান ক্লাস করো, তারা এই জিনিসটা খুব ভালোভাবেই জানবে, যে অর্থনৈতিক উদারীকরণের সংকট। চলো, তো ইতিহাসে কি দেওয়া হয়েছে দেখো, 1991 সালে ভারতের অর্থনৈতিক উদারীকরণ শুরু হওয়ার পর বেশ কিছু সংকট বা নেতিবাচক দিক পরিলক্ষিত হয়। যেমন 1 নম্বর হলো আঞ্চলিক বৈষম্য বৃদ্ধি। তারপর 2 নম্বর পয়েন্ট, কৃষিখাতের অবহেলা। 3 নম্বর, বেকারত্ব এবং কাজের অনিশ্চয়তা। 4 নম্বর পয়েন্ট, সামাজিক বৈষম্য। এত পয়েন্ট তোমাদের 3 নম্বরের জন্য লাগবে না, তাও আমি এক্সট্রা দিয়ে দিয়েছি, যাতে তোমরা তোমাদের মতো করে যেটা তোমাদের সহজ মনে হবে সেগুলো নিয়ে অ্যান্সারটা সাজাতে পারো। ঠিক আছে? ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি আছে? পাকিস্তানে 1948 খ্রিস্টাব্দ থেকে পূর্ব পাকিস্তানে উর্দু ভাষাকে
রাষ্ট্রভাষা করার প্রচেষ্টার বিরুদ্ধে ছাত্র সমাজ কিভাবে প্রতিবাদ জানিয়েছিল? অর্থাৎ ছাত্র সমাজের যে প্রতিবাদ, সেই প্রতিবাদী বিষয়গুলো উল্লেখ করতে হবে। এবং তার পাশাপাশি পাঠ প্রশ্নে আছে ঢাকায় আওয়ামী মুসলিম লীগ গড়ে ওঠার কারণ কি? ঢাকায় আওয়ামী মুসলিম লীগ গড়ে ওঠার কারণ কি? আচ্ছা, সূচনা, প্রথম প্রশ্নের সূচনা যে এই যে ছাত্র সমাজের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের বিষয়গুলো এখান থেকে দেখো সূচনা একটা দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি এখান থেকে যে কোনো তোমরা 3টি পয়েন্ট নিয়ে নেবে, তার জন্য আমি এখানে উল্লেখ করে দিয়েছি। এটা কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে 3টি পয়েন্ট কি নিতে পারো তোমরা? প্রথম পয়েন্ট কি আছে? প্রথম পয়েন্ট আছে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ। দ্বিতীয় পয়েন্ট কি আছে? দ্বিতীয় পয়েন্ট আছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন। 3 নম্বর পয়েন্ট কি আছে? 11ই মার্চ সাধারণ ধর্মঘট। 11ই মার্চের সাধারণ ধর্মঘট। 4 নম্বর পয়েন্ট জিন্নার ঘোষণার তাৎক্ষণিক প্রতিবাদ। জিন্নার ঘোষণার তাৎক্ষণিক প্রতিবাদ। তাহলে এই 4টা পয়েন্ট দিয়েছি, এখান থেকে তোমরা তোমাদের মতো করে 3টে পয়েন্ট নিয়ে নিতে পারো। 3টে পয়েন্ট তোমরা বেছে নিয়ে নিও, যেগুলো তোমাদের সুবিধে মনে হবে। এছাড়াও পরের পার্টটা যে প্রশ্ন ছিল, সেই পার্টের অ্যান্সারটা এবার দেখো যে ঢাকায় আওয়ামী মুসলিম লীগ গড়ে ওঠার কারণ। ঢাকায় আওয়ামী মুসলিম লীগ গড়ে ওঠার কারণ খুব ছোট করে দেওয়া হয়েছে, খুব সহজ সরলভাবে দেওয়া হয়েছে। 1949 সালে ঢাকায় আওয়ামী লীগ গড়ে ওঠার প্রধান কারণ ছিল তৎকালীন ক্ষমতাসীন মুসলিম লীগের মধ্যে স্বৈরাচারী মনোভাব এবং পূর্ব পাকিস্তানের জনগণের প্রতি অবহেলা ও শোষণ। তৎকালীন নেতারা মনে করেছিলেন যে সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি বিকল্প ও শক্তিশালী বিরোধী রাজনৈতিক দলের প্রয়োজন। ক্লিয়ার হলো? বুঝতে পারলে সবাই? খুব সহজভাবে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর এই প্রশ্নের অথবা প্রশ্ন একটা দেওয়া হয়েছে, তারও আমি কিন্তু অথবার অ্যান্সারগুলোও দিয়ে দিচ্ছি। প্রতিটি প্রশ্নের যে অথবা আছে, সেই অথবার অ্যান্সারগুলোও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। পুরো অর্থাৎ পুরো মডেলে যত প্রশ্ন আছে সব প্রশ্নের অ্যান্সার আমি দিয়ে দিয়েছি। দেখো, 1949 খ্রিস্টাব্দে পাকিস্তান সরকারের 2টি কালা আইন কেন প্রণীত হয়েছিল? অস্থায়ী বাংলাদেশ সরকার বলতে কি বোঝো? দুটো প্রশ্ন আছে, প্রশ্নগুলো একটু দেখে নাও। প্রথম অ্যান্সার কি আছে কীভাবে দেওয়া হয়েছে, সূচনা একটু দেওয়া হয়েছে যে 1959 সালে পাকিস্তানের সামরিক শাসন জেনারেল আইয়ুব খান প্রধানত নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করতে এবং রাজনৈতিক বিরোধীদের দমানোর জন্য 2টি কঠোর বা আইন প্রণয়ন করেছিলেন। কি কি সেই দুটো আইন? 1 নম্বর, 1959 সালে আইয়ুব খান পিওডিও এবং ইবিডিও এই 2টি নামে আইন জারি করেন। এগুলি প্রণয়নের মূল কারণ কি ছিল? এগুলি প্রণয়নের মূল কারণ একটা একটা করে দিয়ে দিয়েছি। দেখো, 1 নম্বর পয়েন্ট রাজনৈতিক নেতৃত্বকে সরিয়ে দেওয়া। 2 নম্বর পয়েন্ট দুর্নীতির অভিযোগ ও নিয়ন্ত্রণ করা। 3 নম্বর পয়েন্ট একছত্র ক্ষমতা প্রতিষ্ঠা করা। 3 নম্বর পয়েন্ট একছত্র ক্ষমতা প্রতিষ্ঠা করা। তাহলে এই 3টে পয়েন্টের মাধ্যমে, এই 3টে কারণ ছিল কি, এই আইয়ুব খান যে তার 2 ধরনের 2টো কালা আইন প্রণয়ন করেছিল, সেই 2টো কালা আইন। ঠিক আছে, এর পরের পার্টটা কি ছিল? এর পরের পার্টটা ছিল, দেখো পরের পার্টের প্রশ্নটা কি ছিল একটু দেখে নিই আমরা, যে অস্থায়ী বাংলাদেশ সরকার বলতে কি বোঝো? অস্থায়ী বাংলাদেশ সরকার। চলো, অস্থায়ী বাংলাদেশ সরকার বলতে কি বোঝো, এখান থেকে শুরু হচ্ছে। চলো, অস্থায়ী বাংলাদেশী সরকার কি দেখে নিই। যে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন 10ই এপ্রিল গঠিত এবং 17ই এপ্রিল শপথ গ্রহণকারী বা প্রথম স্বাধীন সরকারকে অস্থায়ী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার বলা হয়। অস্থায়ী বাংলাদেশী সরকার বা মুজিবনগর সরকার বলা হয়। এবার বিভাগ খ, এবার শুরু হচ্ছে বিভাগ খ। বিভাগ খ একটু দেখে নিই প্রশ্নগুলো। প্রথমে গিয়ে আমরা টেস্ট পেপারে যে প্রশ্নগুলো আছে, দেখো এগুলো হচ্ছে বিভাগ ক এর প্রশ্ন এবং বিভাগ খ এর প্রশ্ন। এখানে কিন্তু 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে তোমাদের এবং প্রতিটি প্রশ্নের মান 4। ঠিক আছে, আগের প্রশ্নগুলো ছিল কি, আগের প্রশ্নগুলো প্রতিটি প্রশ্নের মান 3 ছিল। এখন বিভাগ খ এর প্রশ্নের মান হচ্ছে 4। 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তাহলে চলো 5 নম্বর প্রশ্নটা দেখে নিই আমরা। দেখো, বিভাগ খ এর 5 নম্বর প্রশ্ন কি আছে? 1857 সালের সিপাই বিদ্রোহের ধর্মীয় কারণ সমূহ আলোচনা করো। সিপাই বিদ্রোহের ধর্মীয় কারণ সমূহ, সিপাই বিদ্রোহের ধর্মীয় কারণ আমাদের কিন্তু সাজেশনে দেওয়া আছে, অ্যান্সারও দিয়ে দিয়েছি তোমাদের, তোমরা সবাই জানো। চলো, ধর্মীয় কারণ তাহলে একটু দেখে নাও। আমি আর অ্যান্সার আলোচনা করছি না, কারণ তোমরা সবাই জানো এগুলোর অ্যান্সার আমাদের দেওয়া হয়ে গেছে। সবার প্রথম ভূমিকা এবং তারপর একটা একটা করে কারণ, একটা করে প্রথম কারণ দেখো। প্রথম 1 নম্বর পয়েন্ট কি আছে? এনফিল্ড রাফেলের কার্তুজের বিতর্ক। 2 নম্বর পয়েন্ট
খ্রিস্টান ধর্ম প্রচারের আতঙ্ক। তারপর দেখো 3 নম্বর পয়েন্ট, ধর্মীয় সংস্কারে সরকারি হস্তক্ষেপ। 4 নম্বর পয়েন্ট আছে ধর্মীয় সহনশীলতার অভাব। 4 নম্বর পয়েন্ট, ধর্মীয় সহনশীলতার অভাব। 5 নম্বর পয়েন্ট, ধর্মীয় কর আরোপ। তাহলে এই 5টি পয়েন্ট, ঠিক আছে। এখান থেকে তোমরা যে কোনো 4টি পয়েন্টও করতে পারো, এবং যাদের হাতের স্পিড ভালো আছে, যারা বারবার করে প্র্যাকটিস করবে, তোমরা 5টি পয়েন্ট যদি করতে পারো তাহলে আরও ভালো। তাহলে 4টি পয়েন্ট এখান থেকে করতে পারো, এবং শেষে একটি উপসংহার দিয়ে অ্যান্সারটাকে শেষ করবে। আচ্ছা, পরের প্রশ্নের অ্যান্সার দেখো। পরের প্রশ্ন হচ্ছে, আচ্ছা, 1858 খ্রিস্টাব্দের পর ভারত শাসন ব্যবস্থার রূপরেখা নির্ণয়ে মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের নতুন কোন দিকের আলোকপাত হয়েছে? তাহলে সবার প্রথম কি হচ্ছে, একটা ভূমিকা এখান থেকে লিখলে তোমরা। এবার সেই আলোচনার বিষয়গুলো এক এক করে পয়েন্ট করে করে লিখবে। যে 1 নম্বর পয়েন্ট কি আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান হয় এবং মহারানী ভিক্টোরিয়া কি করে, সেই ক্ষমতা নিজের হাতে নিয়ে নেয়। 2 নম্বর পয়েন্ট, সত্যবিলোপ নীতি বিসর্জন। ধর্মীয় ও সামাজিক বিষয়ে হস্তক্ষেপ না করা। 4 নম্বর পয়েন্ট কি আছে, 4 নম্বর আছে যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরি। 5 নম্বর পয়েন্ট কি আছে, দেশীয় রাজ্যগুলির সাথে চুক্তি রক্ষা। এবং 6 নম্বর পয়েন্ট কি আছে, রাজবন্দীদের মুক্তি ও ক্ষমা। যাই হোক, এরপরে একটা উপসংহার দেওয়া হয়েছে, উপসংহার দিয়ে অ্যান্সারটাকে শেষ করা হয়েছে। খুব সহজভাবে কিন্তু প্রশ্নগুলো সাজানো হয়েছে, তাই না? পরের প্রশ্ন কি আছে দেখো। পরের প্রশ্ন, দ্বিজাতি তত্ত্ব, স্যার সৈয়দ আহমদ খানের দ্বিজাতি তত্ত্বের ভূমিকা। এই প্রশ্নটা তোমরা প্রচুর প্র্যাকটিস করেছো, তাই এই প্রশ্নটা শুধু একবার দেখিয়ে দিচ্ছি, আর আলোচনা করছি না। সবার প্রথম ভূমিকা, তারপর আলোচনা তার গুরুত্বপূর্ণ কিছু দিক পয়েন্ট করে দেওয়া হয়েছে। তোমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে পয়েন্ট করে করে দেখতে পারো। শেষে মূল্যায়ন এবং শেষ করা হলো এখানে। আচ্ছা, এর একটা অথবা প্রশ্ন আছে, যে প্রশ্নটা কি আছে, হিন্দু মহাসভা প্রতিষ্ঠার প্রেক্ষাপট হিসেবে কয়েকটি উল্লেখযোগ্য দিকের উল্লেখ করো। চলো, একটা ছোট ভূমিকা দেওয়া হয়েছে, তারপরে তার প্রেক্ষাপট বা প্রেক্ষাপটের গুরুত্বপূর্ণ কারণগুলো কি ছিল বা প্রেক্ষাপট কি কাজ করেছিল সেগুলো। 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, পরের 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট এবং শেষ। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, সংগ্রামশীল জাতীয়তাবাদ আন্দোলন প্রসারে বিপিন চন্দ্র পালের কর্মধারা বিশ্লেষণ করো। খুব সুন্দর প্রশ্ন। পয়েন্ট দেখো, প্রথমে কি করা হয়েছে দেখো, প্রথমে একটা ভূমিকা লেখা হয়েছে, খুব সহজ সরলভাবে দেওয়া হয়েছে, তোমরা একটু পড়ে দেখবে তাহলেই বুঝতে পারবে বাকি অ্যান্সারের থেকে তফাৎটা কি। 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর, 5 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট। দেখো, প্রশ্নগুলো কিন্তু একটু বড় করেই সাজানো হয়েছে, যাতে তোমরা যে কোনো প্রশ্নের মান যদি পরিবর্তন হয় পরে, তোমরা যাতে লিখতে পারো। ঠিক আছে, অথবা প্রশ্ন কি আছে, অথবা প্রশ্ন আছে, ভারতের ক্ষমতা হস্তান্তরের প্রসঙ্গে মাউন্টব্যাটেনের প্রভাব আলোচনা করো। চলো, প্রথমে ভূমিকা হয়েছে, তারপর তার প্রভাবের দিকগুলো আলোচনা করা হলো। প্রথম পয়েন্ট কি আছে, দ্রুত ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত। 2 নম্বর পয়েন্ট, 3রা জুনের পরিকল্পনা। 3 নম্বর পয়েন্ট, দেশীয় রাজ্যগুলোর অন্তর্ভুক্তি। 4 নম্বর পয়েন্ট, সীমান্ত কমিশন গঠন। 5 নম্বর পয়েন্ট, ডোমিনিয়ন স্ট্যাটাস। এবং 6 নম্বর পয়েন্ট কি দেওয়া হয়েছে, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, এবং উপসংহার দিয়ে অ্যান্সারটাকে শেষ করা হয়েছে। দেখো, প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দরভাবে সহজ সরলভাবে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর প্রশ্নগুলো কয়েকটা পয়েন্ট এক্সট্রা দেওয়া হয়েছে, যাতে তোমরা সুন্দর করে
তোমাদের মতো করে তোমাদের যেগুলো সহজ মনে হয় সেই পয়েন্টগুলোকে বেছে নিতে পারো। আচ্ছা, পরের 8 নম্বর প্রশ্ন কি আছে? আছে ভারতীয় গণপরিষদের উদ্দেশ্যগুলি বিবৃত করো। গণপরিষদের উদ্দেশ্য, প্রথমে একটা ভূমিকা দেওয়া হয়েছে, তারপর গণপরিষদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যগুলো দেওয়া হয়েছে। প্রথম 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর উদ্দেশ্য সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ন্যায় বিচার। 4 নম্বর উদ্দেশ্য। এগুলো 4টা করলেই যথেষ্ট, যে একটা যদি উপসংহার আর ভূমিকা উপরে থাকে। কিন্তু এক্সট্রা পয়েন্ট দিয়েছি তোমাদের সহজ সরলভাবে, যাতে তোমরা যেগুলো ভালো লাগবে সেগুলো বেছে নিতে পারো। 5 নম্বর পয়েন্ট এবং 6 নম্বর পয়েন্ট করে একটা উপসংহার অ্যাড করেছি। হলো, খুব সুন্দর। আচ্ছা, এরপর দেখো ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য। যারা রাষ্ট্রবিজ্ঞানের আমার স্টুডেন্ট আছো, তোমাদেরকে আর হয়তো এই বিষয়টা বলতে হবে না, কারণ তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়ে এসছো। যাদের রাষ্ট্রবিজ্ঞান ছিল তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়ে এসছো, এবং যারা স্টুডেন্টের মানে ইতিহাসের স্টুডেন্ট আছো তাদের জন্য তো একটু পড়তে হবে। দেখে নাও, পয়েন্টগুলো দিয়ে দিয়েছি। 1 নম্বর বৈশিষ্ট্য, দীর্ঘতম লিখিত সংবিধান। 2 নম্বর বৈশিষ্ট্য, প্রস্তাবনা। দেখো, যেহেতু ইতিহাসের স্টুডেন্ট তোমরা, তোমাদের জন্য কিন্তু খুব সহজভাবে দেওয়া হয়েছে, খুব সহজভাবে দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে নেবে, পড়লেই বুঝতে পারবে। 3 নম্বর পয়েন্ট, মৌলিক অধিকার ও কর্তব্য। 4 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও এককেন্দ্রিক প্রবণতা, এবং অন্যান্য কিছু বৈশিষ্ট্য আছে। তোমরা যদি চাও এটা পাঠটা করতে পারো, আর যদি মনে হয় যে তোমাদের হাতে স্পিড কম বা মনে থাকছে না খুব বেশি, তাহলে এটা বাদ দিতেও পারো। এরপর একটা উপসংহার করবে, উপসংহারের পর অ্যান্সার শেষ করবে। ক্লিয়ার? আচ্ছা, 9 নম্বর প্রশ্ন দেখো। 9 নম্বর প্রশ্ন, আমরা কিন্তু শেষের দিকে যাচ্ছি। প্রথমে ভূমিকা দেওয়া হয়েছে, এরপর যেই পরিপ্রেক্ষিতে চুক্তিগুলো সম্পূর্ণ হয়েছিল তার কিছু কারণ এখানে দেওয়া হয়েছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর কারণ। এছাড়াও সিমলা চুক্তির ফলাফল কয়েকটা দিয়েছি, উপসংহার করা আছে, অ্যান্সার শেষ। এর পরের প্রশ্ন কি আছে? ভারতের পররাষ্ট্রনীতি পরিচালনার ক্ষেত্রে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠন কতখানি প্রভাব ফেলেছিল? পররাষ্ট্রনীতি পরিচালনার ক্ষেত্রে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠন কতখানি প্রভাব ফেলেছিল? তাহলে একটা সূচনা দেওয়া হয়েছে এবং তার প্রভাবগুলি আলোচনা করা হয়েছে। 1, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, উপসংহার শেষ। এরপর কিন্তু শুরু হলো বিভাগ গ, অর্থাৎ বড় প্রশ্ন, 8 নম্বরের প্রশ্ন। সবার প্রথম কি প্রশ্ন দেওয়া হয়েছে দেখো। দেখো, এই প্রশ্ন তোমরা যদি সাজেশন দেখে থাকো তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আমাদের সাজেশনে কিন্তু দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন আছে 10-এর দাগের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের নরমপন্থীদের 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত কার্যকলাপ পর্যালোচনা করো, তাদের ব্যর্থতার কারণগুলো। মানে কার্যকলাপ 4 নম্বরের লিখতে হবে, আর ব্যর্থতার কারণ 4 নম্বরে দিতে হবে। তো সবার প্রথম একটা ভূমিকা আছে, এইখান থেকে ভূমিকা শুরু করা হয়েছে। এরপর তার কার্যকলাপ। প্রথম কার্যকলাপের পয়েন্ট কি দেওয়া হয়েছে দেখো, নরমপন্থীদের যে কার্যকলাপগুলি সেগুলো কি হচ্ছে, মূলত কি কি? একটা এই আবেদন নিবেদনের নীতি। 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক সমালোচনা, প্রশাসনিক সংস্কারের দাবি, আর কি আইনসভার সম্প্রসারণ, নাগরিক অধিকার, এগুলো। তারপর কি আছে? তারপর আছে নরমপন্থীদের ব্যর্থতার কারণ। নরমপন্থীদের ব্যর্থতার কারণ 2 নম্বর পয়েন্ট কি আছে দেখো। প্রথমে কার্যকালগুলো হলো, এরপরে ব্যর্থতা। 2 নম্বর যে পাঠ প্রশ্ন আছে সেই পাঠ প্রশ্নের ব্যর্থতাগুলো কি কি আছে? জনভিত্তির অভাব। 2 নম্বর ব্রিটিশ চরিত্রে ভুল মূল্যায়ন, সীমাবদ্ধ লক্ষ্য, আবেদন নিবেদনের সীমাবদ্ধতা। তাহলে এই পয়েন্টগুলি করবে, তার পাশাপাশি ব্রিটিশদের উপেক্ষা এবং উপসংহার করে এই অ্যান্সারটা কি করবে? অ্যান্সারটা শেষ করবে। ক্লিয়ার হলো? আশা করবো সবাই বুঝতে পারছো, কোনো সমস্যা হবে না এই প্রশ্নে। আচ্ছা, পরে দেখো, পরের প্রশ্ন কি আছে যে ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থান গুণগত দিক থেকে কিভাবে প্রভাব ফেলেছিল?
ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থান গুণগত দিক থেকে কী প্রভাব ফেলেছিল। তাহলে কী হবে, সবার প্রথম একটা ইন্ট্রো হলো এবং কী প্রভাব ফেলেছিল সেই প্রভাবগুলো। 1 নম্বর পয়েন্ট আছে গণ আন্দোলনের রূপান্তর, পরের পয়েন্ট আছে নতুন আদর্শের প্রয়োগ অর্থাৎ সত্যাগ্রহ এবং অহিংসা নীতি। এরপরে সামাজিক সংস্কার ও ঐক্য, অস্পৃশ্যতা দূরীকরণ। তারপর তো আমাদের আছে সাম্প্রদায়িক যে সম্প্রীতি, সেই সম্প্রীতি সংক্রান্ত। তারপর 4 নম্বর পয়েন্ট আছে গঠনমূলক কর্মসূচি ও নির্ভরতা। এরপর 5 নম্বর পয়েন্ট আছে চারিত্রিক ও নৈতিক দৃঢ়তা, এবং উপসংহার করে অ্যান্সারটা শেষ হবে। খুব সহজ অ্যান্সার, খুব সুন্দর। আচ্ছা, এরপর অথবাতে একটা প্রশ্ন আছে যে তিলক ও বেসান্তের নেতৃত্বে হোম রুল আন্দোলন কিভাবে ঘনীভূত হয়েছিল। ভূমিকা, তারপর কিভাবে ঘনীভূত, তার পর্যায়গুলো। প্রথম পয়েন্ট কি আছে দেখো, লীগ প্রতিষ্ঠা ও কর্মক্ষেত্রে বিভাজন। পরের পয়েন্ট আছে প্রচার ও স্লোগান। 3 নম্বর পয়েন্ট আছে রাজনৈতিক ঐক্য ও জনভিত্তি। 4 নম্বর পয়েন্ট আছে দমন, পীড়ন ও জনরোষ। এবং তার পাশাপাশি গুরুত্ব ও প্রভাব লিখলাম, এবং পরিশেষে একটি ছোট্ট সংক্ষেপে একটা উপসংহার দিয়ে অ্যান্সারটাকে আমরা শেষ করলাম। পুরো মডেলের অর্থাৎ টেস্ট পেপারের প্রথম যে মডেল আছে সেই মডেলের পুরো অ্যান্সার কিন্তু আমি তোমাদের দিয়ে দিলাম। একটু ভিডিওটা বড় হয়েছে তোমাদের জন্য, কিন্তু তোমরা পুরো ভিডিওটিকে না স্কিপ করে পুরোটাকে দেখে নাও এবং স্ক্রিনশট করে তোমরা খাতায় তুলে নিতে পারো। পিডিএফ কিভাবে পাবে তোমরা, যদি তোমাদের সাপোর্ট পাই, তোমরা যদি পাশে থাকো, এই ভিডিওকে লাইক, কমেন্ট এবং সকলের সঙ্গে শেয়ার করো যাতে ভিডিওটা সকলের কাছে পৌঁছে যায়। তারপর আমি তোমাদেরকে পিডিএফটা কিন্তু গ্রুপে প্রোভাইড করে দেবো, এবং যারা গ্রুপে নেই তারা আমাদের যে ডেসক্রিপশানে লিঙ্ক আছে গ্রুপে জয়েন হওয়ার, তোমরা চাইলে সেই গ্রুপে জয়েন হয়ে যাও। আমি সেইখান থেকে তোমাদেরকে কিন্তু প্রোভাইড করে দেবো পিডিএফের ডাউনলোডের লিঙ্ক। তো আজকের ভিডিওতে আপাতত এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী মডেল নিয়ে।